গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি জানি না এই সিনেমাটা তোমাদের কেমন লাগবে, তবে এই সিনেমাটি কিন্তু চীনে অনেক ভাইরাল। এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.5, মানে বুঝতেই পারছো অনেক হাই আইএমডিবি রেট। এবং এই সিনেমার কনসেপ্ট কিছুটা কমন, মানে দেখা যায় একটা ছোট বাচ্চা একটা মনে করো বেওয়ারা মানুষের কাছে গিয়ে পড়ে, তারপর সেই বেওয়ারা মানুষটা ওই ছোট বাচ্চার প্রেমে পড়ে যায় এবং তারপর তার জীবনটা চেঞ্জ হয়ে যায়। তো সেই পুরনো ধাঁচের কনসেপ্টের গল্পটা এখানে এত সুন্দর করে করা হয়েছে, মানে এক কথায় তোমার ভালো লাগবে আমার মনে হয়। তবে তারপরও সবার ভালো লাগাতে এক না আমি নিশ্চয়তা দিতে পারছি না। তো চলো আমরা শর্টকাটে গল্পটা সম্পর্কে জানি, দেখি তোমাদের কেমন লাগে। তো একটা ব্রেকটা রয়েছে, ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাও, ব্রেক শেষে আমি আসছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমি মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার নাম হচ্ছে লাইটিং অফ দ্য স্টার্স এবং প্রত্যেকটা সিনেমার নামই কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিই। তুমি যদি ভিডিওর ওপরের ডান কোণা বা বাম কোণা দেখো তাহলে কিন্তু সিনেমার নাম দেখতে পাবে। তো সিনেমার শুরুতে আমাদের একটা একেবারে মধ্যবিত্ত ঘর দেখানো হয়, যেখানে একটা দাদি তার নাতনি নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তো এইখানে একটা বিষয় বলি, এই যে নাতনিটাকে দেখতে পাচ্ছ তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার একটা চাচা চাচি আছে, কিন্তু তারা অনেক ধনী হয়, ওদের কখনোই দেখে না। তো তখনই দাদির ফোনে একটা কল আসে। তো দাদি কল আর শুনতে পায় না, কিন্তু নাতনি তখন তাকে জাগাতে যায়। তো নাতি তো অনেক চেষ্টা করে, কিন্তু দাদির আর ঘুম ভাঙে না। আর ঘুম ভাঙবেই বা কি করে, কারণ দাদি তো আজকে রাত্রেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটি যার নাম হচ্ছে জোবেন, সে তো এটা বুঝতে পারে না। সে খুব চিন্তিত হয়ে পড়ে যে দাদি কেন ঘুম থেকে উঠছে না। আর জোবেনে কিন্তু আমাদের এই সিনেমার হিরোইন, মানে মিষ্টি হিরোইন। তো পরের দৃশ্যে আমাদের এই সিনেমার হিরো সনকে দেখানো হয়, তবে এইটার হিরো হিরোইন কিন্তু ওই প্রেমিক প্রেমিকা না, মানে মেইন লিড ক্যারেক্টার আর কি। তো সনমে কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ডের জন্য একজনকে মেরেছিল। আর এর সাথে আমরা জানতে পারি সে এই এলাকায় একটা এজেন্সি চালায়, যারা মানুষের শেষকৃত্য অনুষ্ঠান অন্তিম সংস্কার করে থাকে। মানুষ মারা গেলে তাকে গোসল টোসল করানো, আদর টাদর দেয়, এরকম। তো আজও তার কাছে একটা কল আসে যে তাদের সার্ভিস প্রয়োজন এবং তারা করে ওই ক্লায়েন্টের বাড়িতে যায়। আর আমরা দেখতে পাই এটা সেই জোবেনের বাড়ি যার দাদি মারা গিয়েছে এবং তার দাদির শেষকৃত্যের জন্যই সনমকে ডাকা হয়েছে। তো সনমের সঙ্গে তার মোটকা সঙ্গীও রয়েছে, আর এই সঙ্গী তার ছোটবেলার বন্ধু যার নাম হচ্ছে জিরেন। তো তারা দুজনে মিলে গরম পানি এবং তোয়ালে দিয়ে দাদির শরীর পরিষ্কার করে। আর সনম কিন্তু এই কাজে খুবই অভিজ্ঞ এবং সনম এই কাজটা তার বাবার কাছ থেকে শিখেছিল। তো যাই হোক, সনমে তার কাজে খুব নিয়ম মেনে করে, কিন্তু হঠাৎ করে এই কাজের সময় আলমারির ভেতর থেকে জবেন বেরিয়ে আসে এবং সে সনমকে লাঠি দিয়ে আঘাত করে বলতে থাকে, এই আমার দাদির সঙ্গে তোমরা কি করছো, ওনাকে ছেড়ে দাও। তো সনম তো এখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বাট তখন এখানে জমেনের যে ছোট চাচা, যে জীবনে ওদের খোঁজ নেয়নি, সে করে কি তাকে এখান থেকে নিয়ে যায়। তো এই আঙ্কেলই মূলত জোবেন আর তার দাদির একমাত্র আত্মীয়, কিন্তু জীবনে বেঁচে থাকতে খোঁজ নেয়নি। এরকম আত্মীয় আমাদের সবারই থাকে আর কি। তবে আমার এরকম কোনো আত্মীয় নেই, আমি গর্বের সাথে বলতে পারি। সম্পর্ক খারাপ ভালো থাকতে পারে, কিন্তু একেবারে খোঁজ খবর রাখে না, এরকম ক্লোজার দিয়ে আমার কেউ নাই। তো যাই হোক, জোবেন এখনো বুঝতে পারছে না যে তার দাদি মারা গিয়েছে, মানে ছোট্ট জোবেন। আর এইদিকে জোবেনের আন্টি খেয়াল করে যে দাদির আঙুল থেকে আংটিটা গায়েব। তো আন্টির তখন সন্দেহ হয় সনমের ওপর, মানে যে আর কি শেষকৃত্য অনুষ্ঠান করতে এসেছে, যে ওরাই আংটি চুরি করতে পারে। তো সনম তো খুব রেগে যে তার ইগোতে লাগে। সিরিয়াসলি ভাই, সব অপবাদ নেওয়া যায়, চোরের অপবাদ নেওয়া যায় না। তো সে শার্ট খুলে দেখায় যে ওখানে কিছু নেই, আর তারপর আন্টি তাকে যেতে দেয় এবং সনমের টিম তাদের ঐতিহ্য অনুযায়ী বাদ্যযন্ত্র বাজিয়ে দাদিকে নিয়ে যেতে থাকে। কিন্তু জবেন এখানে দেখতে পায় তার দাদিকে একটা বক্সে ভরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তো সে জানালা দিয়ে লাফ দিয়ে গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কিন্তু আঙ্কেল আর আন্টি জবেনকে পুরোপুরি উপেক্ষাই করছে। তো যাই হোক, সনমে করে কি গায়েনে এজেন্সিতে পৌঁছায়, আর তখনই তার প্রেমিকার মেসেজ আসে যে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তো সনমে তো পুরো টেনশনে পড়ে যায় যে হুট করে সে কেন ব্রেকআপ করছে।
করছে আর তখনই সনমে জোবেনের গলার আওয়াজ শুনতে পেয়ে ওর অফিসে। সে দাদির কথা জিজ্ঞাসা করছিল, কিন্তু সনমে ওকে পাত্তা না দিয়ে চলে যায় প্রেমিকার দোকানে, এবং প্রেমিকার এই দোকানের পেছনে আবার ওর থাকার ঘর। তো সে সনমকে বেরিয়ে যেতে বলে, কিন্তু সনম জোর করেই ভেতরে ঢুকে এবং ব্রেকআপের কারণ জানতে চায়। তো প্রেমিকা কোনো উত্তর না দিয়ে তাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তখনই বাথরুম থেকে একটা লোক বেরিয়ে আসে আর সনম বুঝতে পারে যে এইটাই সম্ভবত ওর গার্লফ্রেন্ডের নতুন প্রেমিক, যাকেও বিয়ে করতে চাচ্ছে, আর এই কারণে ব্রেকআপ চায়। তো সনম তখন তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমার জন্য মারামারি করলাম, জেলেও গিয়েছি, আর তুমি এই গাধাকে বিয়ে করছো। বাট তখন ওর প্রেমিকা জানে আমি গর্ভবতী এবং ভয় পেও না, আমার পেটে তোমার বাচ্চা না, এর বাচ্চায় আছে, কারণ আমি আগে থেকেই জানতে পেরেছিলাম যে তুমি কখনোই ভালো স্বামী বা বাবা হতে পারবে না, আর এই কারণে আমি এই লোকটাকে বিয়ে করছি, কারণ সে আলামিনের মতো সেটেল। তো ওই লোকটি তখন সনমকে কিছু টাকা অফার করে এবং বলে আমার বউকে ভুলে যাস। বাট সনম তখন রেগে ওই টাকার বান্ডিল ওই লোকটার মনে করে মুখের মধ্যে ছুঁড়ে মেরে চলে আসে, কিন্তু আমি হলে নিয়ে আসতাম সিরিয়াসলি, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, রাগ দেখে লস করে লাভ নাই। তো যাই হোক সনম খুব ভেঙে পড়ে, এটা ভেবে যে যার জন্য সে এত সমস্যা সহ্য করলো, পরিবার থেকে আলাদা হলো, জেলে গেল, সে তাকে বুঝতেই পারলো না। এবং সিরিয়াসলি লাইফে এটাই হয়, এই জন্য সবসময় নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, কারণ তুমি তোমাকে ভালো না বাসলে, তুমি তোমাকে প্রতিষ্ঠিত না করলে কোনো হালাত ঠেকা পড়ে নাই তোমাকে ভালোবাসার জন্য। তো এরকম ঘটনায় নিজের উপর দোষ দিতে হয় সবসময়, যাতে নিজেকে তুমি ডেভেলপ করতে পারো। আমাদেরও এরকম টাইম গেছে সিরিয়াসলি। তো যাই হোক এরপর সনমে যখন এজেন্সিতে ফেরত আসে, জমেন সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে তাকে ভয় দেখায় এবং বলে আমার দাদিকে কোথায় নিয়ে গিয়েছো, আমার দাদিকে ফেরত দাও। তো সনমে তো আগে থেকে একটা টেনশনে ছিল এবং সেই পিচ্চিটাকে ইগনোর করে নিজের রুমে যায়, কিন্তু জবেন তো আবার ছোট বাচ্চা, সে জেদ ধরে বসে থাকে যে আমার দাদিকে চাই। তো তারপর জবেনের আঙ্কেল আসে, কিন্তু সে আঙ্কেলকে বলে আমি দাদিকে ছাড়া যাব না। তো এই সব শুনে সনম অনেক বিরক্ত হয় এবং সে জবেনকে বলে তোমার দাদি বাইরে আছে, চলো দেখাচ্ছি। তো জবেন খুশি হয়ে তার সাথে বাইরে যায় এবং বাইরে গিয়ে সনম করে কি জোর করে ওর আঙ্কেলের হাতে জবেনকে তুলে দেয়। তো জবেন তখন কান্নাকাটি করতে করতে বলতে থাকে আমি আমার দাদিকে ছাড়া যাব না, কিন্তু সনমের এত কথা শোনার সময় নেই, সে তার প্রেমিকার কথা ভেবে ভেঙে পড়ে এবং মনে করে তার জীবনে কোনো মানে নেই। আর এইখানে আমরা দেখতে পাই সনমের বন্ধু রেন এবং বান্ধবী লেই, যারা এই কোম্পানির পার্টনারও। তো তারা ওকে বোঝানোর চেষ্টা করছিল যে সব ফালতু চিন্তা বাদ দে, ওই মেয়ে যদি তোর বাচ্চা কাচ্চা হওয়ার পরে যেত তখন তুই কি করতি। বাট তখনই জবেনের গলা আওয়াজ শোনা যায়। তো জবেন আবার করেছে কি বৃষ্টির মধ্যে ভিজে আবার এখানে এসেছে এবং জিজ্ঞাসা করে আমার দাদি কোথায়, আমার দাদিকে ফেরত দাও। তো তিনজনই অবাক হয়ে যায় যে এই ছোট মেয়েটা আবার চলে এসেছে রাত করে। তো আঙ্কেল আবার ওকে নিতে আসে তখনই। বাট জবেন ওর আঙ্কেলকে বলে এই লোকটাই মানে সনমের কথা বলছে, আমার দাদিকে উঠিয়ে নিয়ে গিয়েছে, সে যতক্ষণ না পর্যন্ত আমার দাদিকে ফেরত দিচ্ছে আমি বাড়ি যাব না। বাট এখানে আমরা জানতে পারি আঙ্কেলের স্ত্রী জবেনকে একদমই সহ্য করতে পারতেন না। জবেনকে দরকার নাই, বাড়িঘর বিক্রি করে দিব, টাকা পাবে, ওই পিচ্চির ঝামেলা কে নেবে। তো তিনি আঙ্কেলকে বকা দেন এবং বলেন যে ওকে কিন্তু আর বাড়িতে আনবে না। এবং বর্তমান সময়ে বেশিরভাগ পুরুষ মানুষই হয় হলে 1 নম্বর ভোদাই, কামাই করে ফ্যামিলির জন্য, কিন্তু মনে করো ডরায় বউরে দেখে, যত বড় ম্যাজিস্ট্রেট টিউনাই হোক মনে করে বাড়িতে গেলে বউর কাছে মনে করে যে শান্তিতে নাই। হ্যাঁ, বাস্তব কথা একটা বললাম। তো এই জন্য প্রতিষ্ঠিত টাকা পয়সা হওয়ার সাথে সাথে মনে করো যে একজন পুরুষ হওয়া খুব জরুরি। লাইক মি, সিরিয়াসলি আমি একজন পুরুষ মানুষ, আমি কাউরে গুনি না যে আমারে এসে আমার বউতে অর্ডার দিব জয়টা গণনা ডেকো না, ক্ষমতা নাই। তো যাই হোক এই আঙ্কেলটা তোমার আমার আঙ্কেলের মতোই ভোদাই মার্কা আঙ্কেল। তো করে কি সনমদের টাকা দেয় এবং বলে যে বউ রাখবে গেলে ওকে একটু রেখে দাও 3 দিনের জন্য। তো সনম তো এই কথা শুনে রেগে যায়, কারণ ওর নিজের জীবনে অগোছালো, কিন্তু এই বাচ্চার দায়িত্ব তার এখন নিতে হবে। কিন্তু এখানে যে আরেকজন ছেলে ছিল বলে জিরেন, মানে ও বলে যে সমস্যা নেই, 2-3 দিন আমরা রাখতেই পারি, এবং সে টাকাগুলো নিয়ে নেয় আঙ্কেলের কাছ থেকে, আর তারপর আঙ্কেল চলে যায়। আর এরপর জবেনকে তারা অনেকটা পোশাক পরিয়ে ডিনার করায় এবং তারা দেখতে পায় জবেনের কাছে মূলত দাদির আংটিটা রয়েছে। সে জবেন বলে আমার আত্মীয়রা খুব একটা ভালো নয়, আমার চাচা চাচি খুব একটা ভালো নয়, তারা এই দাদির আংটিটা বিক্রি করে দিত আমি জানি, আর এ কারণে আমি এটা খুলে রেখেছি। তো যাই হোক খাওয়ার পরে জবেন একটা গেম খেলতে চায়। তো সনমে তখন খুব বিরক্ত, একে তো ব্রেকআপের কষ্ট, অন্যদিকে এই সারাক্ষণ বাচ্চার বকবক। তবে তারপরেও শেষ পর্যন্ত সে খেলার জন্য রাজি হয়। তবে এখানে সনম শর্ত দেয় যদি আমি জিতি তাহলে তোমার দাদির আংটিটা আমাদের দিতে হবে এবং দাদির কথা ভুলে যেতে হবে। তো জবেন শর্ত মেনে নেয়, মানে পিচ্ছি। আর কিছুক্ষণ পরে জবেন মানে ওই পিচ্ছি করে কি 3 জনকে হারিয়ে দেয়। তো যাই হোক এরপরে ওপরে বেডেও শুয়ে পড়ে আর সনম তার নিচে ঘুমায়। তো মাঝরাতে হঠাৎ করে সনম অনুভব করে যে ওর উপরে বৃষ্টি পড়ছে, কিন্তু পানি কেন নোনতা। তো সনম এটা ভেবে ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে ওপর থেকে জবেন বিছানায় পেস্রাব করে দিয়েছে। তো সনম তখন বোকা দেয় তুমি বাথরুমে গেলে না কেন। তো জবেন তখন জানায় যে বাথরুমে যেতে আবার ভয় লাগে, কারণ ওখানে 2টা ভূতের মতো পুতুল রয়েছে। তো এরপর পুতুলগুলোকে বাইরে আনা হয় এবং বলে এগুলো ভুতুরে নয়, এগুলো সাধারণ পুতুল। তো যাই হোক তারপর সনম করে কই ভিজা বিছানায় তার শুতে পারবে না, সোফায় গিয়ে ঘুমায়। আর পরের দিন সকালে সনম তার বাবার কথা মনে করে এবং তার বাবা কিন্তু সনমকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে, কারণ এই ছেলেটা ঠিকঠাক জীবনযাপন করছে না, ভালো মতো পড়ালেখাও করেনি,
কাজকামও ভালো মতো করে না, বাড়ির খরচও পাঠায় না। আর তাছাড়া সনেম বর্তমানে যে ঘরটিতে রয়েছে এটাও তার বাবারই দেওয়া, এবং গতদিনে ওর বাবা এই বাড়ির দলিলপত্রকে দিয়েছে যাতে এই বাড়িটা সনেমের নামে রেজিস্ট্রি হয়ে যায় সে মরার আগে। কিন্তু সনেম ওই দলিলগুলো কোথায় রেখেছে সে মনেই করতে পারছে না, ভুলে গিয়েছে। তো হন্য হয়ে ও দলিল খুঁজতে শুরু করে। আর তখন হঠাৎ ওর মনে পড়ে কালকে রাতে জোবেন যে পেশাব করেছিল সেই দলিলগুলো তো ওই বিছানার নিচেই ছিল। তো সম্ভবত এই চাদর ধোয়ার সাথে সাথে আমি মনে হয় এই দলিলগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি। তো এর মানে কি দলিলগুলো একবারে মনে করো নাই হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর সনমে আর তার বাবা যখন রেজিস্ট্রেশন অফিসে যায়, সনমে খুব অপরাধ বোধ করে যে দলিল ছাড়া কিভাবে রেজিস্ট্রেশন হবে, হয়তো এই বাড়িটা তার হাতছাড়া হয়ে যাবে। এবং বাবা তো এটা শুনে অনেক বকাঝকা করে এবং বলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই দিন কন্ডোম ইউজ না করা, তোর মতোটা পোলা জন্ম দিছি আমি। সিরিয়াসলি এই কথাই বলছে আর কি। তো যাই হোক, এরপর সনমের বাবা ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়, কারণ সরকারি অফিসে তো অবশ্যই তোমার কাগজ আবার বের করা যায়, দলিল বের করা যায়। তো এরপর সনমে আরেকটা শেষকৃত্যের অনুষ্ঠানের অর্ডার পায়। জবেনও এবার সাথেই ছিল। তো জবেন কিন্তু এখানে আবারও সনমকে বিরক্ত করা শুরু করে এবং বলতে থাকে যে আমার দাদিকে দাও, আমার দাদিকে চাই। তো সনমে তখন রেগে যায় এবং বলে তুমি গাড়িতে বসো, আমি তোমার দাদিকে নিয়ে আসছি। তো শেষ করে কি জবেনকে গাড়িতে বসে নিজের কাজে চলে যায়। তো জবেন গাড়িতে বসে তখন খেলছিল। আর এরপর দেখে যে সনমের বন্ধুরা নতুন একটা অর্ডারের মৃতদেহ নিয়ে আসছে, মানে একটা কফিনে। তো জবেন ভাবে এই বক্সেই তো আমার দাদি ছিল, তো পিছু পিছু যায় এবং মৃতদেহের আত্মীয়দের লাঠি দিয়ে মারতে শুরু করে এবং চিৎকার করে বলে আমার দাদির কাছ থেকে দূরে সরো তোমরা। তো তখন সনমে করে কি ওকে পাজা কোলে তুলে বাইরে নিয়ে আসে এবং গাড়িতে গিয়ে বসিয়ে দেয়। কিন্তু জোবেন চুপ করে না, সে বারবার দাদির কথা বলতেই থাকে। তো একটা পর্যায়ে সনমের বাঁধ ভেঙে যায় এবং সে চিৎকার করে জোবেনকে খুব খারাপ ভাবে, মানে রুট ভাবে বলে দেয় সত্য কথাটা, যে তোমার দাদির শরীর ওই বিল্ডিং এর ভেতরে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার চিতা জ্বলে ছাই হয়ে গিয়েছে, সে ধোয়া হয়ে আকাশে উড়ে গিয়েছে। এইবার আমার পিছু ছাড়ো দয়া করে, তুমি বুঝতে পারছো না তোমার দাদি মারা গিয়েছে? তো জোবেন তখন সত্যি সত্যি বুঝতে পারে যে তার দাদি তার বাবা মায়ের মতো মারা গিয়েছে এবং সে আকাশের দিকে তাকিয়ে হাওয়া করে কাঁদতে থাকে। কিন্তু বাড়ি ফেরার সময় সে একদম চুপ হয়ে যায়। কিন্তু সনমের বন্ধু জিরেন তখন বলে দেখো তোমার দাদি নিশ্চয়ই স্বর্গে গিয়েছেন এবং ওইখানে উনি অনেক সুখে রয়েছেন। তবে এই সব কথা শোনার পরে সনমের খুব অপরাধ বোধ মনে হয় যে এই ছোট বাচ্চাটির মনে সে কষ্ট দিয়েছে। আর সে জবনকে সান্ত্বনা দিয়ে বলে দেখো মা, যারা মারা যায় তারা কোথাও যায় না, তারা আকাশের তারা হয়েই থাকে, তোমার দাদি তোমাকে দেখছেন। তবে এই কথার উত্তরেও জবেন শান্ত হয় না। তো দুই একদিন ধরে তো জবেন সনমের বাড়িতেই রয়েছে এবং অলরেডি মনে করো জবেনের কি হয়েছে, সনমকে এবং তার বন্ধুদেরকে ভালো লাগতে শুরু করেছে। এখন আর সে ওদেরকে ভয় পায় না। আবার ওই তিনজনও জবেনের অনেক খেয়াল রাখে এবং পরিবারের অংশ বানিয়ে নেয় এবং তারা জবেনকে রেগুলারলি স্ন্যাক্স বা চকলেট কিনে দেয়। তবে সে চকলেট মনে করে একদিন করে কি লাশ সাজানোর যে মুক্তা সেটা খেয়ে ফেলে। তো সনম তখন ঘাবড়ে গিয়ে ওর মুখ খোলে, কিন্তু ভেতরে কিছু নেই, তার মানে পেটের ভেতরে ঢুকে গিয়েছে। তো ওরা তো ভয় পেয়ে যায় মেয়েটি মরে যাবে। তো দ্রুত কোলে করে হসপিটালে পৌঁছানো হয়। তো ডক্টর স্ক্যান করে বলে ঘাবড়ানোর কিছু নেই, ওকে ভালো ভালো খাবার খাওয়ালে, মানে এইসব খাবার খাওয়ালে একবারে ওই মুক্তা টয়লেটের সাথে বেরিয়ে যাবে। মানে চিন্তা করো, টয়লেটের সাথে মুক্তা বেরোবে। তো পরের দিন সত্যি সত্যি মুক্তাটা বেরিয়ে আসে এবং ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর আজকে জোবেনের এই বাড়িতে কিন্তু 3 নম্বর দিন এবং আজকে তার আঙ্কেল নিতে আসবে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ আসে না, মানে আমরা তো এরকমটা আন্দাজ করেছিলাম। তো এই জন্য সনম করে কি নিজেই জোবেনকে নিয়ে আঙ্কেলের বাড়ি যায় এবং আঙ্কেলের বাড়ি যে ওরা তো মনে করো মদন হয়ে যায় যে এত বিশাল বড় বাংলো। তো বুঝতে পারে আঙ্কেল খুবই ধনী। তো ওরা যখন বাইরে অপেক্ষা করছিল, ভেতরে জোবেনের আঙ্কেল এবং তার স্ত্রীর ঝগড়া হচ্ছিল। মানে আঙ্কেল কোনোভাবেই তার বউয়ের সাথে পারে না, হ্যাঁ, তো সে তার ভাস্তি রাখবেই না। তো সনমে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু দেখে যখন ঝগড়া থামছে না তখন ও ভেতরে গিয়ে বলে আচ্ছা এই বাচ্চাটিকে রাখতে যদি আপনাদের এতই সমস্যা হয় তাহলে ওকে আমার কাছে থাকতে দিন, কোনো সমস্যা নেই তো। তো জিরন তখন অবাক হয়ে যায়, কারণ এই সনমেই প্রথমে কিন্তু জবেনকে বিদায় করতে চেয়েছিল, কিন্তু আজকে সে নিজের কাছে রাখতে চাইছে। তো যাই হোক, এরপর সনমের বাবা আসে সনমদের বাড়িতে এবং সনমকে তো মারতে যায়। তখন জোবেন করে আবার লাঠি নিয়ে আসে এবং বলে, মানে সনমের বাবাকে বলে আমার বাবাকে যদি মারতে চাও আগে আমাকে মারো। তো এইটা দেখে সনমের বাবা তো অবাক হয়ে যায় যে এই পিচ্চি মেয়েটাকে, যে আমার এই পাগলা ছেলেকে পাহারা দিচ্ছে। তো ওই রাতে সনমের আর ঘুম আসছিল না। ঘুম না আসার কারণও রয়েছে, একে তো ব্যবসা মন্দা, প্রেমিকা ছেড়ে গিয়েছে, তার উপর প্রেমিকা সারামজাদি করেছে কি বিয়ের ইনভাইটেশন কার্ডও পাঠিয়েছে। তো সনমে খুব হতাশ হয়ে পড়ে। আর পরের দিন সকালে জোবেন করে কি সনমকে জাগিয়ে দেয় এবং তাকে হাসানোর চেষ্টা করে এবং জোবেনের এই ছোট ছোট দুষ্টুমি এবং সারল্য সনমের খুব ভালো লাগতে শুরু করে এবং আস্তে আস্তে গার্লফ্রেন্ডের কথা ভুলে যায় এবং সনমে বুঝতে পারে তার এই বিষণ্ণ জীবনে জোবেন এক চিলতে হাসি নিয়ে এসেছে, একটা সম্ভাবনা নিয়ে এসেছে। তো এরপর সনম আর জিরেন করে কি জোবেনকে নিয়ে পার্কে ঘুরতে যায় আর পার্কে তাদের এক বৃদ্ধের সাথে দেখা হয়। তো ওই বৃদ্ধ যখন জানতে পারে যে ওরা অন্তিম সংস্কারে কাজ করে, সে বলে তাহলে এক কাজ করো, আমার তো অনেক টাকা বেশি, মরা যাওয়ার পর তো আমার পোলাপান কুত্তা বিলার মতো কামড়াকামড়ি করবে, তো আমার টাকা দিয়ে আমি মরার আগে একটা অন্তিম সংস্কার করতে চাই ধুমধাম করে, যেটা আইনগতভাবে নিষিদ্ধ, মানে মরার আগে তুমি তো মিলাদ করতে পারো না। তো শুরুতে তো সনমে রাজি হয় না, কিন্তু যখন অনেক টাকার অফার করা হয় তখন জিরেন রাজি হয়ে যায়, মানে সনমকে রাজি করে ফেলে। তো পরের দিন ওরা করে ওই বৃদ্ধের জন্য রাজকীয় শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনমের টিম রাজকীয় পোশাক পরে গান গেয়ে শোক পালন শুরু করে, মানে মনে করে বৃদ্ধ হচ্ছে
রাজা, সে মারা গিয়েছে, রাজ্য হারা হয়ে গিয়েছে সবাই, মানে রাজ্যের রাজা মারা গিয়েছে, এরকম একটা কিছু। কিন্তু তখন ওই বৃদ্ধের যে অ্যাকচুয়াল ছেলে মেয়ে তারা এসে হাজির হয় এবং অনুষ্ঠানটা বন্ধ করে দেয় এবং পুলিশে খবর দেয়। তো পরের দৃশ্যে দেখা যায় ওরা সবাই পুলিশ স্টেশনে, এবং এখানে দেখে বোঝা যাচ্ছে যে ওই বৃদ্ধের ছেলে মেয়েরা ওদেরকে ভালোই কেলানি দিয়েছে। তো তখন জোবেন করেকে নিজের মুখের থুতু দিয়ে সনমের ক্ষতে লাগিয়ে দেয় এবং বলে দাদি বলেছিল থুতু লাগালে দ্রুত ক্ষত সেরে যায়। তবে এখানে সনমে ভয় পাচ্ছিল যে ওদের শাস্তি কি হয়, মানে জেল জরিমানা যদি হয়, কিন্তু ওই বৃদ্ধ করেকেই পুলিশ অফিসারদের ঘুষ দিয়ে পুরো বিষয়টা মিটিয়ে ফেলে। তো যাই হোক, এরপর সনমের বাবা বাড়ি এসে ওকে বকাঝকা করে এবং বলে তুই কি পাগল, জ্যান্ত একটা মানুষের শেষকৃত অনুষ্ঠান করতে গিয়েছিস। বাট এইখানে জোবেন আবারও সনমের পক্ষ নিয়ে দাঁড়ায় এবং বলে সব দোষ আমার, আমি ওকে এমনটা করতে বলেছিলাম, দয়া করে আমার বাবাকে মারবেন না, মারলে আমাকে মারুন। তো সনম তো পুরো শক হয়ে যায়, সনমের বাবা তো আরো শকড এবং সেখান থেকে চলে যায়। বাট এইখানে সনম নিজেকে খুব লুজার মনে করতে থাকে এবং বলে আমি কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। তো যাই হোক, রাতে আমরা দেখতে পাই জোবেন কান্নাকাটি করে সনমের কাছে ক্ষমা চায়। সে বলে আমি আসলে তোমার ভালোর জন্য এটা করেছিলাম, কিন্তু আমার জন্য তোমার সমস্যা হয়ে গেল, মানে বুঝতেই পারছো। ওই যে ওই বুড়ো বেটা যখন তো পার্কে বলেছিল যে আমার শেষকৃত অনুষ্ঠান করবি, তো ওই টাকার কথা শুনে জোবেনই রিকোয়েস্ট করেছিল, জোবেন আর জিরেন। তো যাই, এই ছোট্ট বাচ্চার আবেগ দেখে, ওর প্রতি এত ভালোবাসা দেখে সনমে প্রথমবারের মতো খুব ইমোশনাল হয়ে পড়ে যে দুনিয়াতে কেউ একজন তো আছে আমার এত কেয়ার করে, আমাকে তো ভালোবাসে। তো তার নিজের ভেতরে একটা মানসিক পরিবর্তন আসতে শুরু করে। তো এইখানে আমি একটু অফ টপিক কথা বলি। তোমার লাইফে তুমি যদি অনেক বেশি ডিপ্রেস থাকো, ধরো তোমার লাইফে কোনো সম্ভাবনা নাই, তুমি শেষ, তুমি একটা বিড়ালে বাচ্চা এনে পালা শুরু করো, সিরিয়াসলি তুমিও দেখবে যে অনেক যে পরিবর্তন আসবে। এবং তুমি তোমার লাইফে যদি 1 মিনিট ডিপ্রেশনে কাটো, 1 মিনিট লস, ওটা তোমাকে কোনো উপকার দেবে না। তোমাকে পরিবর্তন হতেই হবে, স্ট্রং হতেই হবে, তাহলে চেঞ্জ আসবে। যেমন এই যে সনমের জীবনে এই বাচ্চাটা এসেছে না, ওর ভেতরে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু হয়েছে, ওর ভেতরে আস্তে আস্তে আশার আলো জাগতে শুরু করেছে। তো এইটার প্রত্যেক মানুষের জীবনে দরকারি, আমিও মাঝে মাঝে এরকম অনেক কিছু করি। তো যাই হোক, এরপর সনমে খেয়াল করে যে পাশের বাসার ছেলেটা স্কুলে যাচ্ছে এবং সে বুঝতে পারে তাহলে তো আমার মেয়ে জোবেনকেও স্কুলে ভর্তি করানো দরকার। কিন্তু সমস্যা হলো সনমে তো বিবাহিত নয়, আর সে গার্ডিয়ান হিসেবে নিজের নাম লিখাতে পারছে না। তো এই জন্য সাহায্য চাইতে সে যায় তার বান্ধবী লিলির কাছে, মানে ওর বিজনেস পার্টনার। বাট তখন গিয়েও দেখে যে জিরেন লিলির বাথরুম থেকে বের হচ্ছে। সনমে তো পুরো শক, কিন্তু এখানেও জানতে পারে যে ওর যে বাকি 2 পার্টনার, ওরা একজন অপরজনকে ভালোবাসে, মানে এতদিন খালি প্রস্তাবে ছিল, এখন ওরা ভালোবাসায় চলে এসেছে। তো এরপর ওদের দুজনকেই জোবেনের অভিভাবক বানিয়ে স্কুলে ভর্তি করানো হয়। বাট জোবেন স্কুলে যেতে চাচ্ছিল না, তবে সনম তাকে পাজা কোলে করে ক্লাসে পৌঁছে দিয়ে আসে। তবে জোবেন যখন স্কুলে ছিল তখন পুরো বাড়িটা সনমের কাছে একদম ফাঁকা মনে হতে থাকে। সে বাড়িতে বসে জোবেনের সেই ভাঙা ঘড়িটা ঠিক করতে থাকে, আর স্কুল থেকে ফেরার পর সনমে করিকে এই ঘড়িটা ওকে উপহার দেয়। তো জোবেন খুব খুশি হয়, কারণ এই ঘড়িতে তার দাদির কণ্ঠ ছিল, মানে রেকর্ড করা ছিল, কিন্তু এই ঘড়িতে ওই রেকর্ডটা এবার আর শোনা যায় না। তো ওর খুব দুঃখ হয়। আর তখনই হঠাৎ করে সোনমের এক্স গার্লফ্রেন্ড কাঁদতে কাঁদতে আসে এবং সে জানায় যে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছে, মৃতদেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো এইটা শেষকৃত্য করার জন্য সে সোনমের সাহায্য চায়। তো সোনমে তো প্রথমে রাজি হয় না, কারণ একে তো এক্স গার্লফ্রেন্ড, দ্বিতীয়ত আবার কি ছিন্ন বিচ্ছিন্ন দেহ। কিন্তু জোবেন ওকে টেনে নিয়ে সোনমের বাবার কাছে যায়। তবে বাবার সাথে সোনমে কথা বলতে না চাইলেও জোবেনের জেদের কাছে হেরে যায় এবং সোনমের বাবা আরো বেশি অভিজ্ঞ শেষকৃত্য অনুষ্ঠানে কাজ করতেন, আর এই কারণে তিনি কখনো চাইননি যে তার ছেলে এই কাজে আসুক। তবে তারপরেও তারা করে কি মুর্দা ঘরে যায় এবং লাশের অবস্থা দেখেই তো সোনমের বমি আসতে শুরু করে। আর তখন ওর বাবা ওকে সাহস এবং পরামর্শ দেয় যে কিভাবে এইরকম লাশগুলো গুছিয়ে প্রস্তুত করা যায়। তবে এই কাজের শেষ পর্যায়ে সোনমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায় এবং তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। জানা যায় সে অতিরিক্ত মদ্যপান করেছিলেন আর এই কারণে স্ট্রোক করেছেন। তো পরের দিন সোনমের মনে পড়ে যে জোবেনের স্কুলে তো আজকে প্যারেন্টস টিচার মিটিং ডে। তো সোনমে তাড়াতাড়ি সেখানে ছুটে যায়, আর শিক্ষক তখন সোনমকে জানায় জোবেন কিন্তু সঠিক পরিবেশে বড় হচ্ছে না, সে সবসময় মৃত্যুর ছবি আঁকে, ক্লাসে পারফর্ম করতে বললে সে কান্নাকাটি বা শেষকৃত্য অনুষ্ঠান করে, আবল তাবল গালিগালাজ পারে, এগুলোতে তো আমাদের ক্লাসের বাচ্চাদের বাজে প্রভাব পড়ছে। তো সোনমের বিষয়টা বুঝতে পারে এবং শিক্ষকের কাছে ক্ষমা চায় এবং সে প্রতিজ্ঞা করে সেই সব ঠিক করে ফেলবে। তো এরপর সে জোবেনকে নিয়ে শান্তভাবে বাড়ি ফেরে এবং সে সিদ্ধান্ত নেয় জোবেনের জীবনটা সে সুন্দর করবে এবং জোবেনকে তাদের জীবনের যে সুন্দর দিকগুলো রয়েছে সেগুলোই দেখাবে। তারা এখানে আর গালিগালাজ করবে না, পরিবেশ আবল তাবল রাখবে না। মানে হঠাৎ করে জোবেন সোনমের জীবনে একটা নতুন মোড় নিয়ে আসে। তো এভাবে বেশ কয়েক মাস চলে, কিন্তু হঠাৎ করে যেটা হয়, জোবেনের জন্মদাত্রী মা, মানে ওই পিচ্চির আসল মা যাকে আমরা এতদিন মৃত বলে জানতাম, সে ফিরে আসে। অ্যাকচুয়ালি বাবা মরে যাওয়ার পরেও চলে গিয়েছিল, আবার ফেরত আসছে। তো যাই হোক, সে নিজের মেয়েকে ফেরত নিতে চায় এবং জোবেনের আঙ্কেল আন্টি তারও খুশি, তাদের ঝামেলা থাকলো না। তো সোনমে এটা যখন জানতে পারে ওর কাছে মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে, মানে সে জোবেনকে অনেক ভালোবাসে কিন্তু আইনের কাছে তো অসহায়। তো সোনমে তখন জোবেনকে বুঝিয়ে বলে তোমার আসল মা ফিরে এসেছে, তোমাকে তার সাথে যেতে হবে, সেখানে তুমি সুখে থাকবে। কিন্তু জোবেন তো সোনমকে ছেড়ে যেতে চায়
চায় না, সে কান্নাকাটি করে। তবে এখানে উল্লেখ্য জোবেনের মা কিন্তু প্রথমে হুমকি ধামকি দিয়েছিল ওকে, এবং ও বলে মানে থানা পুলিশ করবে, কিন্তু আমাদের সোনমে বলে যে আপনাকে কিছুই করতে হবে না, আমি ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দেবো। তো যখন ঘুমায় তখন করে কি ওই মায়ের কাছে ও বাসে গাড়িতে উঠিয়ে দেয়। তো যাই হোক, জোবেন যখন চলে যাচ্ছিল তখন আমাদের সোনমে বারবার বলতে থাকে যে ও কিন্তু ওই সময় এটা খায়, এটার পছন্দ, এইভাবে ওর সাথেই করবেন। তো আসল মা তখন রেগে যায়, বলে বাচ্চা আমার, তুমি কি বেশি বোঝো আমার চেয়ে? কিন্তু তখনই জোবেন জেগে যায় এবং কান্নাকাটি করতে থাকে, কিন্তু ওর মা জোর করে ওকে নিয়ে যায়। তো যাই হোক, জোবেন চলে যাওয়ার পরে পুরো বাড়িটা একদম একা হয়ে যায় এবং বাড়িটা তার কাছে প্রাণহীন মনে হতে থাকে। এবং এখন সে বুঝতে পারে যে ছোট্ট মেয়েটি তার অন্ধকার জীবনে কিরকম আলো হয়ে এসেছিল। আর এইদিকে সোনমের বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে বিছানায় শুয়ে বাবা সোনমকে প্রথমবার মতো প্রশংসা করে, বলে আমি তোর উপর খুশি, আমি জানতাম তুই একদিন মানুষের কাজে লাগবি, আর তাছাড়া তুই যে কাজ করছিস আমি তাতে বেজান না। মানুষের শেষ যাত্রায় যে সম্মান দেওয়া, এটা অনেক বড় কাজ, সেটা তুই ভালোভাবে করেছিস, আর তুই ভালো একটা দায়িত্বশীল মানুষও হয়েছিস, সেটা দেখতে মরাও আমার জন্য অনেক শান্তির। মানে জোবেনের কথা বলছে, কিন্তু সে তো জানে না যে ওই জোবেনকে নিয়ে যাওয়া হয়েছে, মানে বাচ্চাকে, জোবেন নাকি কি নাম ভুলে গেলাম। তো যাই হোক, এইখানে সোনমের বাবা একটা অদ্ভুত ইচ্ছা পোষণ করে, তিনি চান তারকে পোড়ানোর পরে তাকে যেন মাটিতে বা পানিতে ওই ছাই দেওয়া না হয়, তার ছাই যেন আতশবাজির সাথে দিয়ে একবার আকাশে উড়িয়ে দেওয়া হয়, মানে যেটা খুবই উইয়ার্ড একটা ব্যাপার আর কি। তো কি আর করা, সোনমে বলে ঠিক আছে আমি এটা করব। তো যাই হোক, এরপর সোনমে শুয়েছিল তার বাড়িতে, তার মনে অনেক কষ্ট, তার মেয়ে জুভেন চলে গিয়েছে। তখনই খবর আসে কি ওর বাবা মারা গিয়েছে, এবং এখানেও পাগলের মতো হেসে ওঠে। তো সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু এরপর দেখা যায় ও আবার কাঁদতে শুরু করেছে, মানে মানসিক যন্ত্রণা, কিন্তু ব্যবসা খারাপ, গার্লফ্রেন্ড হারাইছে, বাচ্চাটা চলে গেল, আবার বাবা মারা গিয়েছে। তো তখন আর বড় বোন আসে, যে বড় বোনের জীবনে খোঁজ নেয়নি, বাবারও খোঁজ নেয়নি। তো হঠাৎ করে করে কি বড় বোনের কাছ থেকে সেই অস্থি, মানে ওই যে ছাই নিয়ে করে কি দৌড় দেয়, এবং দৌড় দিয়ে তারপর করে কি একটা আতশবাজির সাথে লাগিয়ে আকাশে জ্বালিয়ে দেয়, এবং বাবার যে মরণোত্তর একটা ইচ্ছে ছিল সেটা পূরণ করে। এবং এরই সাথে দেখা যায় যে তার বাবা অন্ধকারের মধ্যে নক্ষত্র হয়ে জ্বলে উঠলো শেষবারের মতো। আর তখনই সোনমের কাছে খবর আসে যে জুভেন পালিয়েছে, মানে জুভেন ওর মায়ের বাড়িতে নেই। তো সবাই পাগলের মতো খুঁজতে শুরু করে, সোনমেও খুঁজতে শুরু করে, কোথাও জুভেনকে আর খুঁজে পাওয়া যায় না। আর হতাশ হয়ে এরপর সোনমে যখন তার বাড়িতে আসে তখনই জুভেন দৌড়াতে দৌড়াতে আসে পাপা পাপা করতে করতে, মানে বুঝতেই পারছো সোনমের কাছে জুভেন আবার ফেরত এসেছে। তো জুভেন তো মনে করে পাগলের মতো ওকে জড়িয়ে ধরে, এবং ও অনেকক্ষণ আগে থেকে সোনমের বাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সোনমে তো যায় না যে আমার বাড়িতেই রয়েছে জুভেন, জায়গায় জায়গায় খুঁজে আসলো। তো জয়কের পরের দিন সোনমের যে দুই বন্ধু বান্ধবী তাদের বিয়ে হয়, আর তারপরে আসে হচ্ছে জুভেনের আসল মা, এবং সে করে কি জুভেনের যত খেলনা টেলনা ছিল সব নিয়ে আসে এবং বলে আমার মেয়ে যেহেতু তোমার কাছে ভালো আছে তাহলে এখানেই থাকুক। কিন্তু তখন সোনমে একটা চমৎকার অফার দেয়, সেটা হচ্ছে জুভেনের মাকে সে অফার দেয়, তোমারও তো কেউ নেই এবং তুমি যদি চাও তুমিও আমার পার্টনার হতে পারো, তাহলে তোমার মেয়ের সাথে তুমিই থাকতে পারবে। মানে এই কথার অর্থ বুঝতে পারছো? মানে এখানে আমাদের যে সোনমে যে ছিল নিঃস্ব, গার্লফ্রেন্ড পায় না, মুখ পায় না, তবুক পায় নাই, সৃষ্টিকর্তা এমন একটা প্যাটার্নে ওকে একটা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চার মেয়ে সে বউ পেয়ে গেল। হ্যাঁ সিরিয়াসলি, মানে এন্ডিংটা কিন্তু জোস হয়েছে, মানে ভাগ্য কই থেকে কই নিয়ে যায়। এই জুবেনের কোনো দাম ছিল না, দাদির কাছে থাকতো, লাথি করতে খেয়ে বড় হয়েছে। তারপর এই সনহে যে একটা আওয়ারা ছেলে, সে ওকে বাপ হলো। তারপর ওর সত্যি মা এখানে চলে আসলো, আবার সত্যি মা আবার সনহে বাপও বাপ মা হয়ে গেল। তো বুঝতেই পারছো পুরো ভরা একটা ফ্যামিলি। এবং সিনেমার লাস্টে আমরা দেখতে পাই যে ওরা সবাই মিলে বসে আকাশের তারা দেখছে, যার মধ্যে ছিল হচ্ছে জুনহের দাদি, সনহের বাবা। তো এরকম একটা সুন্দর এন্ডিং এর সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটা অ্যাকচুয়ালি এর চেয়ে আরো সুন্দর, কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট রাইটার সে এত বেশি লাইন বাদ দিয়েছে, আবল তাবল করে স্ক্রিপ্ট করেছে, অ্যাজ এ রেজাল্ট অনেকগুলো টার্নিং পয়েন্ট বা অনেকগুলো যে ইমোশনাল মুভমেন্ট সেগুলো বাদ পড়ে গিয়েছে। তবে তারপর যতখানি আমার মনে ছিল সেগুলো আমি মুখস্থ বলার চেষ্টা করেছি। তবে তারপর আশা করি তোমাদের কাছে মোটামুটি সিনেমাটি ভালোই লাগার কথা। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।